জামিন নিয়ে উনি দলকে পরিচালনা কিন্তু আসলেন না। এবং তখন আমি 11 তারিখ পর্যন্ত ওয়েট করছি, আচ্ছা কী ব্যাপার। 12 তারিখের দিকে আমি বুঝে গেলাম যে এটা একটা -2 থিওরি, মানে গত বছরের 12 আগস্ট। হ্যাঁ আমি বুঝে গেলাম এটা ক্লিয়ার। এবং কিছুদিন পরে আপনার খালেদ মহিউদ্দিনের সঙ্গে আমি স্ট্রেট বলে দিলাম এই যে -2 থিওরি, তারেক জিয়া ইজ নট কামিং। আমার সাথে দুদু ছিলেন, শামসুজ্জামান দুদু, উনি একটু গাইগুই করতেছিলেন। আমি বললাম দেখেন আমি ড্যাম শিওর, কারণ আমি বাংলাদেশের রাজনীতির মোটামুটি বুঝি, তারেক রহমান ইজ নট কামিং। দেখেন এখনও আসতেছে না কিন্তু। তো এই যে আমি বললাম যে তখন, এবং এইটা কি কারণ, এটা আমি কতগুলো প্রবেবল কারণ আমি হয়তো ডিটেক্ট করতে পারছি, হ্যাঁ জানি না এগুলো ঠিক কিনা। যেমন ধরেন একটা হলো যে তারেক রহমানকে 1/11 সময় যে টর্চার করা হয়েছিল, তখন ধরেন যে জুনিয়র লেভেলের ওরা করছিল, ধরেন ক্যাপ্টেন, মেজর, হ্যাঁ, তো হয়তো তারা এখন ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, হয়তো তারেক রহমান ভাবতেছেন যে আমি দেশে গেলে কোন বিপদে পড়ি, হ্যাঁ এরা তো আমার শত্রু। এটা হইতে পারে। আর একটা হইতে পারে ধরেন তারেক রহমানের সামনে বেনজির ভুট্টোর একটা অভিজ্ঞতা আছে। বেনজির ভুট্টো তো আপনার নির্বাচনী প্রচারণায় গিয়ে আপনার নিহত হয়েছিলেন, হ্যাঁ হইতে পারে যে এই মুহূর্তে গেলে হয়তো আমার জীবন নাশের শঙ্কা আছে। তো আরেকটা হলো যে সরকারই আসতে দিচ্ছে না, তিনটার যে কোনো একটা হবে, এছাড়া বাইরের কোনো যুক্তি দেখছি না। এখন প্রথম কথা হলো যে উনি বেনজির ভুট্টোর উদাহরণ বা সিকিউরিটির প্রশ্নে উনি আসবেন না, এটা হইতে পারে না। মানে নেতা হচ্ছে যিনি জীবনের ঝুঁকি নিয়ে জনগণের কথা বলেন, এটা আমরা সবসময় দেখছি, হ্যাঁ যেমন ধরেন নেলসন ম্যান্ডেলা 26 বছর জেল খাটছেন, বঙ্গবন্ধু কত বছর জেল খাটছেন, কত ঝুঁকি, হ্যাঁ ঝুঁকির মধ্যেই বাস করছেন। তো এখন মানে যদি এরকম ঝুঁকি ভেবে যদি না আসেন, এটা তো পলিটিশিয়ান বা স্টেটসম্যানের কথা হইল না, হ্যাঁ ঝুঁকি ভেবে, ঝুঁকি থাকবেই, হ্যাঁ ঝুঁকিকে মোকাবেলা করেই আপনাকে তো আগায় যেতে হবে। তো বলে এটার কোনো সদুত্তর নাই, উনি কেন আসতেছেন। আচ্ছা আপনি যে বললেন যে আমি আপনার সম্ভাবনাগুলি আগে আলাপ করতে চাই, যে আপনি যে বললেন যে -2 থিওরি, -2 থিওরি বলতে আপনি আসলে এখানে কি বোঝাতে চাচ্ছেন? বোঝাচ্ছি আপনাকে। এইটা আমি একটা টেলিভিশনে বলছিও, সেটা হলো যে -2 থিওরিটা প্রথমে ছিল 1/11 সময়। 1/11 সময় আপনি নিশ্চয়ই জানেন যে খালেদা জিয়া বন্দি, শেখ হাসিনার বন্দি, তাদেরকে কন্টামিনেট করার জন্য দুর্নীতি এটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে বাংলাদেশের পলিটিশিয়ানরা হচ্ছে করাপ্ট এবং এরা করে, সুতরাং এই পলিটিক্যাল কোনো অথরিটি যেন দেশ শাসন না করে, একটা সিভিল সোসাইটি, একটা নন পলিটিক্যাল একটা সিভিল সোসাইটি, এইটা ইঞ্জিনিয়ারিং করছে অনেকে, আপনি জানেন এটা কি কারা ইঞ্জিনিয়ার। তো এখন এইটা সাকসেসফুল করতে পারে নাই মইনু আহমেদরা, এটা ইন্ডিয়ার কারণে পারে নাই। ইন্ডিয়া শেষ পর্যন্ত বাধ্য করছে আপনার মইনু আহমেদকে টু গিভ ইলেকশন অ্যান্ড টু ব্রিং হাসিনা টু পাওয়ার, এটা আমরা সবাই জানি। তো এখন যেহেতু এটা ফেল করলো, তো যারা -2 যারা প্রবক্তা, হ্যাঁ -2 যাদের ব্রেন চাইল্ড, তারা তো বসে থাকবে না, তাই না? তারা তো কন্টিনিউয়াসলি কাজ করে গেছে, করে এখন এইটা ওই যে আমি একটা টেলিভিশনে বলছি, ফেইলিওর কি জানেন? ফেইলিওর হচ্ছে টু বিগিন এগেইন মোর ইন্টেলিজেন্টলি। রাইট, হ্যাঁ যখন ওটা ফেল করে গেল, তখন আবার যে শুরু করবে এটা মোর ইন্টেলিজেন্টলি করতে হবে। এখন যেটা হচ্ছে আগের মতো করে করা চলবে না, মোর ইন্টেলিজেন্টলি করতে হবে। এখন যেটা হচ্ছে 1/11 যেভাবে যে পদ্ধতিতে করা হয়েছিল, এইটা পদ্ধতিটা অন্য, হ্যাঁ এটা মোর ইন্টেলিজেন্ট, হ্যাঁ এটা হচ্ছে। এবং আমরা দেখতেছি তো যে মুখে ধরেন যে বিএনপির কথা বলতেছে, ওই যে কি মুখে মধু অন্তরে গরল একটা কথা আছে না, তো এরকম চলতেছে আর কি, হ্যাঁ ভেতরে চলতেছে এরকম, বাইরে দেখাচ্ছে যে না আমরা এবং আলটিমেটলি না। তাহলে এটা কি আসলে আপনার কাছে এই ধরনের এক ধরনের ষড়যন্ত্র, যদি আমি বলি, এটা কি বাস্তবায়ন করার মতো বাস্তবতা দেশে এই মুহূর্তে আছে? চাইলেই কি তারা পারবে? দেখেন আমি বলি আপনাকে, চাইলে পারবে না। এই যে বিএনপি এবং আওয়ামী লীগকে নিরাকরণ করার যে চেষ্টা, এটা একটা খুবই বাজে একটা সিদ্ধান্ত, হ্যাঁ এটা অবাস্তব, ইমপ্র্যাকটিক্যাল, হ্যাঁ বিএনপি চিন্তাটাই আর কি, চিন্তা এবং সিদ্ধান্ত অনেকটা। দেখেন বিএনপি এবং আওয়ামী লীগ এবং এই মুহূর্তে জামাত, এই তিনটা ফোর্স
বাংলাদেশের মাটির সঙ্গে মিশে আছে। দিজ আর ডিপলি ইমপ্ল্যান্টেড ইনটু দ্য সয়েল অফ আওয়ার কান্ট্রি। এটা মশক নিধন না যে কীটনাশক স্প্রে করে দিলাম আর সব মশা মরে গেল, কিউলেক্স তারপরে অ্যানোফিলিস যা আছে, হ্যাঁ, মরে গেল। এটা দিস ইজ নট মশক নিধন। এইটা দিজ আর নট অনলি পলিটিক্যাল ফোর্স, দে আর সোশ্যাল ফোর্স অলসো। এটা সামাজিক শক্তিও বটে। জি, হ্যাঁ, এইটা দীর্ঘদিনের যে এটা রাজনৈতিক চর্চা, এইটা একটা রাজনীতির বাইরেও একটা সামাজিক শক্তি হিসেবে গড়ে উঠছে এগুলি। হ্যাঁ, এগুলি ধ্বংস করা সোজা না। হ্যাঁ, ধ্বংস করা সোজা না, এগুলি চেষ্টা হচ্ছে, মানে প্রায় চেষ্টা। যেমন আপনার ওই যে গত রেজিম বিএনপিকে নিরাকরণ করতে চাইছে, জামাতকে নিরাকরণ করতে পারে না, এটা পারবে না, এটা অ্যাবসার্ড। হ্যাঁ, না, এই বর্তমান সরকার যে এই ধরনের একটা নিরাকরণ মানে প্রক্রিয়ার সঙ্গে জড়িত অথবা এই ধরনের নিরাকরণ প্রচেষ্টাকে কোনোভাবে সাপোর্ট দিচ্ছে, তার কোনো নমুনা কি আপনি দেখতে পাচ্ছেন? এই যে -2 থিওরি, জি, কেন অসংখ্য নমুনা আছে, অসংখ্য নমুনা। আপনার একেবারে ব্রড বেসড যেগুলি, এক নম্বর হচ্ছে যে তারেক রহমানকে আসতে দিচ্ছে না, এটা ব্রড বেসড। হ্যাঁ, তাই না? আরেকটা হচ্ছে ধরেন যে আসতে দিচ্ছে না, এটা আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন? তাহলে কেন কি আছে নাকি আপনার চিন্তা? হ্যাঁ, যদি সরকার যদি বলে যে তুমি আসো, তোমার কোনো অসুবিধা নাই। এটা তো যখন নাকি ডক্টর ইউনূস যখন লন্ডনে ছিলেন তখন কিন্তু এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কিন্তু বলেছিলেন যে ওনার দেশে আসাতে কোনো সমস্যা নেই। শুনেন, ওটা কি এনাফ না? না না না, ওটা কোনো এনাফই না। এইটা আপনাকে তারেক রহমানকে মেন্টালি কনভিন্সড হতে হবে যে আমি দেশে গেলে আমার নিরাপত্তা ঠিক থাকবে। ওনাকে কনভিন্সড হতে হবে। উনি কনভিন্সড না, তাহলে কেন আসবে না ভাই? এই মাটির সন্তান এইখানে যে বড় যে দলটা, সেটা তো উনি নেতা, উনি কী কারণে আসবেন না আমাকে বুঝান তো। এটা তো একটা প্রবেবল কারণ থাকতে হবে, যে এই কারণে একটা যুক্তিগ্রাহ্য কারণ থাকতে হবে তো। হ্যাঁ, আচ্ছা, আপনার কি মনে হয় না যে সম্ভাব্য যে কারণটা আছে, যে কারণটা থাকবে, কারণ তো নিশ্চয়ই একটা আছে, এই কারণটার কথা তিনি নিজে অথবা তার দল এটা যদি প্রকাশ করত যে এই কারণে আসতে পারছি না, তাহলে সেটা কি এই সরকারের উপর আরেকটা বাড়তি চাপ হতো না? শুনেন, বিএনপির রাজনীতিটা আপনি দেখতেছেন না? বিএনপির রাজনীতিটা আপনি দেখতেছেন, এটা কোনো রাজনীতি এরকম ইনকনসিস্টেন্ট এবং এরকম মানে ইরাটিক, সকাল বিকাল, ওই যে বলেন না যে এই যে মানে সকালে এক কথা, বিকালে এক কথা। এবং আমরা তো দেখতেছি যে বিএনপির সাইকোলজিটা হচ্ছে কোনো রকমে একটা যেভাবে হোক একটা করে নির্বাচন করে ফেলতে পারলেই তো ক্ষমতায়। হ্যাঁ, সুতরাং সরকারকে অ্যান্টাগনাইজ করা যাবে না, সরকারকে গুড়ি মেরে রাখো। আপনি আজ পর্যন্ত দেখছেন সরকার এই নোট অফ ডিসেন্টটা বাদ দিলে, মানে এই যে জুলাই সনদটা বাদ দিলে, এর আগে মানে ডক্টর ইউনূস অখুশি হতে পারে এরকম একটা কথা বলছে বিএনপি? একটা। এমনকি আপনারা তাদের ইঞ্জিনিয়ার ইশরাকের একটা লজিক্যাল মুভমেন্ট থামাই দিছে। দেখেন, মানে ইন্টারেস্টিং না এটা? আপনি এখন যেহেতু বুঝে গেছে, এখন কিন্তু বিএনপি বুঝে গেছে যে কেস খারাপ, মানে 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 এরা তাদের এই গভর্নমেন্ট তাদেরকে নিয়ে খেলতেছে। সুতরাং এখন একটু হার্ড লাইন নিচ্ছে। এর আগে দেখেন ইউনূস সাহেব অখুশি হইতে পারে, একটা কথাও বলেন নাই, এবং আনকন্ডিশনাল কোনো রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট দিতে পারে, কিন্তু এটা কি কখনো আনকন্ডিশনাল হইতে পারে? কখনো হয়েছে এটা ইন দ্য হিস্ট্রি? আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছে না, একবার হয়েছিল 111-এর সময় আওয়ামী লীগ গভর্নমেন্ট 111 গভর্নমেন্টকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিল। আচ্ছা, ওইটা তো ক্ষমতায় যাওয়ার জন্য। শুনে একই জিনিস। আচ্ছা, এখন দেখেন এই যে করলো না, এটা করে করে এখন বুঝলো। আমি তো বলছি যে এই যে লন্ডন সফরের সময় আসলো মির্জা ফখরুল বললেন যে পুরো জাতি আজ আনন্দিত। আমি বললাম যে আমি পোস্ট দিলাম যে আনন্দিত না, তারেক রহমানকে 1 বেচা দেওয়া হইলো, আরও মানে 7 বেচার মধ্যে 1 বেচা দেওয়া হইলো। তো দেখেন তাই হইলো। এখন এই জিনিসগুলো যদি না বুঝে, হ্যাঁ, এই জিনিসগুলো না, একটা যে মিশন, এটা কিন্তু আপনি ঠিক বলছেন। আসলে আমার কাছে মনে হয় বিএনপি রাজনীতি কি, এটা কি আসলে স্বভাবগত অপরিপক্কতা, নাকি আপনার তাকে সাপোর্ট যে আমি করছি বোঝানোর জন্য এক ধরনের মেকি মানে আচরণ করতে, যে অপরিপক্ক আচরণ করছে? আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। আপনি দেখেন কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে সফরকালে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু বললেন যে উনি
ডক্টর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। তো এটা তো এক ধরনের মানে তেল দেওয়া না? না শুনেন, এইটা হলো কি আমি বলি, ফখরুলের ব্যাপারটা না আমি তো হিসাবে করি না, আমার কাছে মনে হচ্ছে হি ইজ এ লিটল বিট পেশেন্ট অফ ডিমেনশিয়া। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে, কারণ ওনার মানে বয়স হয়ে গেছে তো, এবং নানাভাবে ওনার এক ধরনের মানে মানসিক যে মানে যেটাকে বলে ভারসাম্য, সেইটা একটু নষ্ট হয়ে গেছে। এটা তার দোষ না, এটা হয়তো বয়সের কারণে। কারণ এই কথা উনি বলতে পারেন না, কোনোভাবেই এটা বলতে পারেন না যে ইউনূসের মধ্যে জিয়ার পলিটিক্যালি এটা ওনার বলা উচিত, উনি একটা পলিটিক্যাল পার্টির মহাসচিব হিসেবে কোনোভাবেই বলতে পারেন না। এবং দেখেন ওনার কথা সেদিন বললেন যে নিজামীদের ফাঁসি দেওয়া অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আবার এখন বলতেছেন যে কি স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধ করতে হবে। দেখেন এই যে এইটা হচ্ছে কি, এটা ভারসাম্যহীন হয়ে পড়ছেন উনি মানসিকভাবে। তো এটা বলা যাবে না, কারণ উনি একজন রোগী, এটা বলা যাবে না, তাহলে আমাকে আবার মামলার মধ্যে ফেলে দিবে। যাই হোক, এখন কথাটা হচ্ছে যে আপনি যিনি কি বলতেছিলেন যে ওই কি মানে ওনারা মানে ওনাকে সাপোর্ট করতে যে দলীয়ভাবে কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা? হ্যাঁ হচ্ছে। মানে যেটা আমি বলতেছিলাম, অ্যাকচুয়ালি কিন্তু এই যে বিএনপির যে আপোষকামী রাজনীতি, এটার কিন্তু পেছনের বড় কারণটা অনেকে বুঝতে পারে না। সেটা হলো, এটা আমি কিছুটা ফিল করি, সেটা হচ্ছে বিএনপি আসলে ভয় পায় অস্ত্রের। ঠিক আছে, আপনি একটু খেয়াল করেন যে 460টা থানা লুট হয়েছে, এই অস্ত্রগুলি কোথায়? এক। 2 নম্বর হচ্ছে আসিফ মাহমুদ ভুইয়া বলছিলেন যে যদি 5 তারিখে পতন না হয় হাসিনার, আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম। তাহলে আগে থেকে অস্ত্র ছিল। তার ওই অস্ত্র প্লাস এই যে থানা লুটের যে অস্ত্র এক হয়েছে। তারপরে যে শোনা যায় যে পাকিস্তান থেকে অস্ত্র আসছে ইত্যাদি। এখন বিএনপি মানে বিএনপি কেন মানে নয়া পল্টনে লাখ লাখ মানে জনসভা করে, লাখ লাখ মানে জনসভা করে বলবে না যে কবে নির্বাচন দিবেন, তারিখটা ঘোষণা করেন, তা না হইলে আসি আমরা, এটা বললো না। কারণটা হচ্ছে যে ভয় পাইলো যে একটা যদি কনফ্রন্টেশনে যায় তাহলে একটা সংঘাত হয়ে যাবে, রক্তপাত হবে, এবং মানে জিনিসটা অস্বাভাবিক হয়ে গেলে তখন আর নির্বাচনের ব্যাপারটা পিছিয়ে যাবে। অ্যাকচুয়ালি পিছিয়ে যাবে না, যদি বিষয়টা অস্বাভাবিক হয়ে যায় তখন কিন্তু পিছিয়ে যাওয়ার জন্য বিএনপিকে দায়ী করা হবে। রাইট, এক্স্যাক্টলি। এটা 2টা কারণে। তো ফলে বিএনপি এটা কিন্তু অনেকে বুঝতেছে না, যে ভয় পায় যে বিএনপি, হ্যাঁ, যে সিচুয়েশনটা কি বলে জটিল হয়ে যাবে। তো এটা একটা বড় কারণ, যে কারণে এখন কি আপনার কি মনে হয় উনি মানে ওনার দল থেকে কি একটা ব্যাখ্যা দেওয়া উচিত কেন? কারণ একটা জিনিস হলো কি, শুনেন, এই যে আপনি এত ব্যাখ্যা করলেন, সাধারণ মানুষ যারা বিএনপিকে ভোট দিতে চায় অথবা ভোট দিবে, বিএনপির তো প্রচুর সমর্থক আছে সারা দেশে, প্রত্যন্ত অঞ্চলে আছে, তারা রাজনীতির এত জটিল মার পেঁচে হয়তো বোঝে না, তো তারা কিন্তু এই অভাবটা বোধ করে এবং তারা কিন্তু জানতে চায় যে উনি কেন আসছেন না। যদি ওনারা জানিয়ে দেন তাহলে যে কারণে আসছেন না, যাদের কারণে আসছেন না, তাদের উপর কিন্তু একটা প্রেশার পড়ে। হ্যাঁ, তো সেই কাজটা বিএনপি করছে না। ওই তো বললাম, বিএনপি তো ভয় পায়। হ্যাঁ, এটা তাহলে একটা ভীতু দলকে আমরা রাষ্ট্র ক্ষমতায় আনবো। হ্যাঁ, সেটি তো প্রশ্ন তো সেখানেই। মানে লিডারকে কাকে বলে? লিডার হচ্ছে যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে, পরিস্থিতির লেজুরবৃত্তি করবে না, তাই না? পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে, তা না হলে আপনি লিডার কেন? হ্যাঁ, তো আমরা তো দেখতেছি বিএনপি লেজুরবৃত্তি করতেছি পরিস্থিতির, ঠিক আছে? ফলে এইটা হলো না। দেখেন, আজকে যদি তারেক রহমান দেশে থাকতো, আমি একটা ছোট উদাহরণ দিই, তাইলে এই যে বিএনপির যে অভ্যন্তরীণ কোন্দলগুলি, এই যে ধরেন যে নমিনেশন নিয়ে যে মারামারি হচ্ছে বিভিন্ন জায়গায় ইত্যাদি, এগুলি কিন্তু কমতো অনেক, তাই না? উনি হয়তো ফিজিক্যালি গিয়ে এগুলি হ্যান্ডেল করতেন, বা ওনার সবাইকে ডেকে আছে না, যে একটা আপনি দূর থেকে একজনকে প্রভাবিত করা আর একেবারে মানে ফেস টু ফেস প্রভাবিত করার মধ্যে পার্থক্য আছে না, অনেক পার্থক্য আছে না? তো এই জিনিসগুলি তো অনেক কমে যাইতো, তাই না? আর কি বলে যে হয়তো রাজনীতিটাও একটা অন্য রকমের মাত্রা পাইতো। হ্যাঁ, কিন্তু যতদিন এইভাবে চলতে থাকবে ততদিন, আমি যে শুরুতে যে কথাটা বলেছিলাম, যে আপনার কি মনে হচ্ছে এরকম যে রাজনীতিটা তাদের বিএনপির মেরুদণ্ডহীনতা বলেন অথবা লেজুর বৃত্তির করা বলেন, এসব কারণে রাজনীতিটা কি তাহলে এখন জামাতে ইসলামী নানাভাবে নিয়ন্ত্রণ করতেছে? হ্যাঁ, অবশ্যই। দেখেন,
বিএনপি সব কুল হারাইছে, সব কুল হারাইছে। যেমন ধরেন মুক্তিযুদ্ধের স্মারকগুলি যখন ভাঙা হলো তখন বিএনপি যদি নিশ্চুপ ছিল, এই মুক্তিযুদ্ধের পক্ষের যে 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 অংশটা, তাদের একটা বড় অংশকে বিএনপি হারাইছে। ঠিক আছে, কারণ বিএনপি তো অনেক মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিএনপি সমর্থন আছে না, প্রচুর তো আছে, আচ্ছা। ওদের দলেও তো অনেক মুক্তিযোদ্ধা আছে। আর যে দলের প্রধানই বীরত্তম, যে দলের প্রধানই একটা সেক্টর কমান্ডার, তো সেই দলের তো মুক্তিযোদ্ধারা এমনি থাকবে না। তাহলে ওই পক্ষটাকে হারাইলো কেন? যেমন আমি পার্সোনালি, আমি তো চাইছিলাম যে বিএনপি আমার একটা আশ্রয়স্থল হোক। আমি তো নো লঙ্গার এ বিএনপি ভোটার, স্ট্রেট কার্ড। আমি 6 মাস পর্যন্ত বলছি যে দেখেন, প্রথম আলোকে রিপোর্ট করেছে। প্রথম আলোর রিপোর্টটা হেডলাইন হলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জট খোলার চেষ্টায় সরকার। খবর দেখে মনে হচ্ছে সরকার এটা করেই ফেলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি প্রথম আলো এখানে নেমে গেছে বিএনপি হয়ে ক্যাপ্টেন। বিএনপি পজিশন মানে ইন্ডিয়ান পজিশন, এই পজিশন নিয়ে ক্যাম্পেইন করতেছে সে। ক্যাম্পেইনের সার কথাটা হলো এই যে এটা একসাথেই হবে, পেঁচায় গুচায় জাস্টিফাই করার চেষ্টা করছে। তার খবরের সোর্স কি? দাবি করেছে যে ইউনূস সরকার, ইউনূস সাহেব কাউকে দায়িত্ব দিয়েছেন দলগুলোর সাথে কথা বলার, সেই দলের সেই ব্যক্তির সাথে তাদের কথা হয়েছে, তাও একসময় ওর দুটো আলাদা আলাদা বাক্য লিখেছে আলাদা আলাদা জায়গায়। শেষের দিকে বাক্যটা লিখছে এরকম একটা লোকের সাথে আলাপ হয়েছে, উনি এটা বলছেন। আর মূল এক জায়গায় বলছে সূত্র বলেছে, মানে বুঝতে পারছেন, আননোন, নাম বলতে চায় না। সূত্র কি বলেছে? 13 নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সবকিছু চূড়ান্ত হবে। 13 আজকে 10 তারিখ, 15 নভেম্বরের মধ্যে মানে 13 তারিখে বৈঠকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সব চূড়ান্ত হবে। আর 15 তারিখের মধ্যে সরকার জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এবং গণভোট করার জন্য অধ্যাদেশ জারি করবে। কিন্তু সাবধান, কনফিউশন না। এই আদেশ মানে কি? গণভোটের আদেশ দেওয়াটার মানে কি? মানে হলো ইউনূস সাহেব নিজে গণভোট দেওয়ার ব্যাপারে ডিক্লারেশনটা দিবেন, কিন্তু এখনো যে জিনিসটা পরিষ্কার হয় নাই এই কথার ভিতরে, 15 তারিখে আদেশ জারি করবে। ইট ডাজ নট মিন যে 15 তারিখে গণভোট হবে না, এটা ঘুরে ফিরে এইবার ইলেকশন আর গণভোট একসাথেই হবে, এটা বলতে যাচ্ছে প্রথম আলো। আর প্রথম আলো ইঙ্গিত দিচ্ছে যে ইউনূস সাহেবও এটাই সিদ্ধান্ত নেবে। সো এই 15 তারিখে অধ্যাদেশ জারি, আর মানে গণভোট যে হবে সেটার জন্য একটা নির্দেশ জারি করতে হবে না চিফ এক্সিকিউটিভকে, সেই জন্য প্রধান উপদেষ্টা সেই আদেশটা জারি করবে। কিন্তু ইলেকশন মানে গণভোট, ইলেকশন না গণভোট, গণভোট হবে ওই ইলেকশন আর গণভোট একসাথে, বিএনপি যেটা জানে। ক্লিয়ার? এইভাবে প্রথম আলো বিএনপির পক্ষে নামে মানে ইন্ডিয়ার পক্ষে নেমে এটা করেছে। কেন? এখন কেনটার উত্তর দিব। কেনটার উত্তর হলো এই যে যদি মানে আসলে একসাথে করার জন্য বিএনপি এত প্রবলভাবে আগ্রহী কেন? পারলে গণভোট চায় না, খালি ইলেকশন চায়, এরকম দল কেন? এর একমাত্র কারণ হচ্ছে যদি শুধু ইলেকশন হয়, গণভোট না হয়, তাহলে একমাত্র সমস্ত ক্ষমতা বিএনপির হাতে চলে আসবে, মুঠের মধ্যে চলে আসবে বলে তাদের ধারণা। অর্থাৎ সংসদে তারা যখন জিততে যাবে, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ধরে নিচ্ছে যে বিএনপি জিতবে, যখন সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জিতে যাবে, এইবার সে আঙুল গুলে নাচাবে সবাই রে, তুই নাচ এখন, তোকে বলছি না তুই আমরা জিতে দিবি, জিতাস নাই, এই জন্য তুই এখন ফাঁসির দড়িতে লটকাবি। তো ক্ষমতা কে দিচ্ছে? 8 তারিখে যে ক্ষমতা নিচ্ছে, ক্ষমতার বৈধতা কি? এই প্রশ্ন তুলে ইউনূসকে বেকায়দা ফেলবে শুরু করে। শুধু তাই না, নায়েব তাই সবাই যারা যারা উপদেষ্টা হয়েছে সবাইকে ফাঁসিতে লটকানো হয়। দেখো এই ভয়টা সে এখন দেখানো শুরু করবে এই অধ্যাদেশ জারি হওয়ার পর। মানে এইবার সে বুঝাই দিবে যে এই যে এখন হয়েছে না, আমরা না মুঠা ছাড়লে তোমাদের কোনো গতি আছে, তোমরা যত জমে যা বাদবাড়ি করো না কেন, আমরা যেটা বলবো এখন সেটাই হবে। কিসের জুলাই সনদ, কিসের সংস্কার, কিসের বিচার, সব বাদ। এবার হচ্ছে আস্তে আস্তে খুলছে, এখন বিচার সংস্কার সব বাদ হয়ে যাবে, এবং সেটা নিয়ে কারি কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ থাকবে না, নাইদের নাকি ওয়াকারের এটাই চাচ্ছে বিচারক যাবে। তাহলে সব ক্ষমতা চলে আসবে এমপির হাতে। গণভোট দিলে কিন্তু পুরো জিনিসটা উল্টো হয়ে যাবে এবং আগে দিতে হবে।
গণভোট দেওয়া মানে ইউনুসেফ বিকেম দ্য অথরিটি। উনি নিজেই কর্তৃত্ব হয়ে যান, এখতিয়ার, সমস্ত এখতিয়ার তার হাতে আসবে এবং বৈধ এখতিয়ার। গণভোট আগে হয়ে যাওয়া মানেই হলো গণভোটে যেটা পাস হবে, যে হ্যাঁ না যেটা জিতবে সেটাই সংবিধানে যুক্ত হয়ে যাবে। অবশ্য মানে সংবিধানে যুক্ত হয়ে যাবে, আর হুবুটুবু নাই। সংবিধানে যুক্ত হয়ে গেলে এরপরে সংবিধানের কর্তৃত্ব বলে ইউনিসেফের হাতে চলে আসবে সংস্থা ক্ষমতা, ফলে পুরো জিনিসটা উল্টে যাবে। তাহলে কেন এরকম করতেছে বোঝা গেল এখন নিশ্চয়ই, যে গণভোট তাহলে যদি একসাথে হয়, যখন একসাথে রেজাল্ট বেরোবে, বাই দিস টাইম এই একসাথে রেজাল্টটার মধ্যে তো ইমপ্রেস করে ফেলবে বিএনপি, যেন এটা তার পক্ষে যায়। ঠিক যেরকম ভাবে ভোটে সে জিতবার জন্য যে ইমপ্রেসটা করবে, ওই ইমপ্রেসটা সে ইউজ করতে পারবে গণভোটের মধ্যে। প্লাস গণভোট হয়েছে, কিন্তু গণভোটের ইম্প্যাক্ট নেই, বাই দিস টাইম সংসদ একটা চালিয়ে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ধরে নিচ্ছে যে সংসদের বিএনপি সংখ্যাগরিষ্ঠ হবে, তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হলে এবার গণভোটে হচ্ছে কি না হয়েছে, পক্ষে গেছে না বিপক্ষে কিছু এসেছে না, সে বলবো আর রাখেন আপনার গণভোট, আমি তো এখন সংসদ বসেছি, সংসদ বসে এখন গণভোটের সংসদে পাস করাইতে, বুঝলেন না? আমরা জিতে এসেছি, আমরা এখন প্রধানমন্ত্রী, কনস্টিটিউশন চালু হয়ে গেছে, বাকিরা সবাই এখন জেলে যান। সো এইটা হচ্ছে মূল তর্কের জায়গাটা। সো বাইরের দিক থেকে যেটা মনে হচ্ছে আসলে সিম্পলি একটা গণভোট কবে হবে না হবে এটা, কিন্তু এটা সোজা মানে এটা হলো যে সম্পূর্ণ ক্ষমতা ইলেকশনের ভিতর দিয়ে বিএনপির হাতে চলে যাবে বলে বিএনপি অনুমান করছে, বিশ্বাস করছে। সেই জন্য সে কোনো গণভোট করতে চায় না। গণভোট নাটা মানে আবার ওয়াকার ফিরে আসা, গণভোট না মানে সংস্কারবাদ, গণভোট না মানে বিচারবাদ। বিচারবাদ মানে হাসিনার কালাস। আজকে সারাদিনে কি হয়েছে আপনারা দেখতেছেন, তারা অলমোস্ট মাঠে নেমে গেছে, পুলিশ নাই, সকালে বাস পড়েছে, খেয়াল করেছেন কিনা আমি জানি না, দুপুরে 11টা হতে হতে প্রকাশ্যে পিস্তল দিয়ে মারামারি শুরু হয়ে গেছে। তাহলে পুরো জিনিসটার অর্থ হলো এই যে কেন বিএনপি এইভাবে আগাচ্ছে, এবং এইটাই প্রথম আলো রিপোর্টটা করে বুঝাতে চাইছে যে এই যে আমি রাস্তা দেখে দিলাম, তুমি বিএনপি আমাকে রসাপ বলে দিছে, আমাকে এরকম ভাবে একটা রিপোর্ট করতে, এই রিপোর্ট করে দিয়ে আমি বুঝাই দিলাম যে তুমি কেমন কেমন কোন পদ দিয়ে ক্ষমতা চলে আসবে, তার একটা রাস্তা দেখাই দিলাম। তাই এবার জাস্টিফিকেশন দিচ্ছে প্রথম আলো, দলগুলোর দাবি দেওয়া যা আছে না, এগুলা কিছুটা সমাধান করে সকল একটা সমাধান হয়ে গেল। আচ্ছা কেমনে করবে? গণভোট আর ইলেকশন একসাথে যদি করতে চায়, এটা জামাত কেন মেনে নেবে? উত্তর নাই। এটা একটা কিছু একটা করবে এরকম বলতেছে। আচ্ছা এনসিপি, হ্যাঁ এনসিপি নিয়ে কিছু বলার আছে। আসলে আমি আগের দিন বলছি ওদের মাথায়, এই নাইদের মাথায় আসলে কিছুই নাই, গেলু নেই, খালি বাস্তবের চিন্তাটা যে রাজনীতিটা না আমি জিতলাম কিনা ইলেকশনে, কয়টা সিট পাইলাম না, ওটা হচ্ছে তার রাজনীতি। তো তাহলে ও আপনার সাথে তায়ের সব তফাৎটা কি আসলে? মানে তায়ের মানুষ সোজা যে অন্তত গণভোটটা আগে দিতে বলে এখনো তো বার্গেনিং করতেছে, আমি তো বার্গেনিং করে ছেড়ে দিছে। নাহিদ বলতেছে গণভোট কবে, এটা তো আগ্রহ নেই। ও জানে না যে গণভোটটা ছেড়ে দিলে পরে সে যে নিজের গলায় নিজের ফাঁসির দড়ি চেপে নিচ্ছে, এটাও তার হুঁশ নেই। অদ্ভুত না? এটি অদ্ভুত। ওকে, তাহলে এখন আরেকটা শেষ কথা বলে শেষ করব, খুব মারাত্মক কথা বলবো এখন। একটা প্রেডিকশন করে দিই আপনাদেরকে আমি, যদি গণভোট আর জাতীয় সংসদের ইলেকশন একসাথে হয়, এটা পরিণত হবে আরেকটা পিলখানা। এই ঘটনা করার মানে হলো আরেকটা পিলখানার পক্ষে আপনি স্বাক্ষর দিলেন। যারা যারা ভোট দিবেন বিএনপি ক্ষমতা আসবেন, তারা আরেকটা পিলখানাকে নিশ্চিত করলেন। আপনাদের একটু মনে করে দিই, পিলখানা কেন হয়েছিল, ব্যাকগ্রাউন্ডটা যদি খুব সংক্ষেপে বলি। ইলেকশন হয়েছিল 29শে ডিসেম্বর 2008। 2009 প্রথম সপ্তাহে হাসিনার সরকার গড়ছিল। টোটাল এই 29শে ডিসেম্বর থেকে 25শে ফেব্রুয়ারি যেদিন পিলখানা হয়, 2 মাস লাগে না। অর্থাৎ সরকার গঠনের ইলেকশনের দিন থেকে 2 মাসের মধ্যে পিলখানা হয়েছিল। কেন হয়েছিল? কারণ ইন্ডিয়ানরা মনে করে তাদের সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো আমাদের বিডিআর। বলে বিডিআর এর ভিতরে বিদ্রোহ লাগাই দিয়ে, মানে সকল বিদ্রোহ, আর আমাদের লোক পাঠাই দিয়ে ভিতরে ঢুকায় ম্যাসাকার করে দিতে হবে, আর্মিটাকে ঢুকিয়ে করতে হবে, ক্র্যাশ করে দিতে হবে। দিলে পরে তাহলে আমরা হাসিনাকে দিয়ে পুরা মজমা এই যা যা কিছু ইন্ডিয়া 15 বছর রুল করছে, চুষে নিচ্ছে বাংলাদেশ থেকে, সব কিছু তার জন্য নিজে হচ্ছে
কেন এটা তার সাথে এখনকার ঘটনার সাথে, এই যে এখনকার ঘটনার সাথে বিএনপির উত্থানের চেষ্টা, প্রথম আলো দেখেন মিলে কিনা, প্রথম আলো র যে প্ল্যানটা নিয়ে আগাচ্ছে, হাসিনা এই যে উস্কানি দিতেছে, গতকালকে আপনাদেরকে আমি দেখেছি, তারা ধরে নিচ্ছে যে হাসিনা হয়ে যাবে বিরোধী দলের নেতা। হাসিনা নিজে না দাঁড়াতে পারলে, আওয়ামী লীগ নিজে না দাঁড়াতে পারলেও জাতীয় পার্টি কি দিয়ে তারা দাঁড়াবে, এই যে আবার একটা প্ল্যান আছে। তাহলে কেন বলতেছি যে গণভোট আর জাতীয় সংসদ ইলেকশন একসাথে হলে পরে এইবার আরেকটা পিলখানা নিশ্চিত করা হবে, ঠিক এইটার 2 মাসের মাথায় আর্মির ভিতরে আরেকটা পিলখানা হবে। এবারে পিলখানার মজার দিকটা হবে, তখন তো ছিল মাত্র 57 জন সেনা অফিসার, এবার হবে সেনা অফিসার এবং এখন বলতে মানে এটা তথাকথিত নাহিদা যেটাকে খুব বীরত্ব হিসেবে দেখে 24-এর গণঅভ্যুত্থান, ওরা তখন বলবে 24-এর গণঅভ্যুত্থান মাই ফুট। যারা যারা 24-এ গণঅভ্যুত্থান করছে তাদেরকে ধরে নিচে শুট করা। এবারকার পিলখানাটা হবে বোথ আর্মি এবং সিভিল দুইটার উপরে পিলখানা, রাস্তা রাস্তায় উপরে থাকবে। যারা যারাই বলবে যে আমার ছেলে শহীদ হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান, সেই ফ্যামিলি আক্রান্ত হবে, সবার আগে আক্রান্ত হবে নাই যারা যারা ক্লেম করেছে আমরা এই বিপ্লবের নেতা, গণঅভ্যুত্থানের নেতা, তারা সবচেয়ে বেশি আক্রান্ত হবে। দেখেন মিলে কিনা এবার, এইবার উল্টা করে আসেন, এবার তাহলে আবার ফিরে আসবে, আবার হাসিনা ফিরে আসবে, আবার আমাদের ওয়াকার সেনাপ্রধান হিসেবে জাঁকজমক হয়ে বসবেন। নো, আমি তো কোনো 1400+ হত্যা করি নাই, এটা তো হাসিনা হুকুম দিয়েছে, সরকারের হুকুম দিয়েছে, আমি করেছি, আমার তো কোনো অভিযোগ নেই, আমার বিরুদ্ধে তো কোনো দায় নেই। বুঝলো, যারা যারাই হাসিনের বিরুদ্ধে আর্মির দিক থেকে অবদান রাখছিল 5ই আগস্টে হাসিনাকে দেশ ত্যাগ করানোর জন্য ফোর্স করার ক্ষেত্রে, আর্মির ভিতরে সেই সেকশনটা জব হবে। আর এবার তার সাথে জুড়ে উঠবে পাবলিকের দিক থেকে, এই যে জনতা বলতেছে, ছাত্র জনতা, 5ই আগস্টকে কেন্দ্র করে ছাত্র জনতা যারা যারা অ্যাক্টিভ রোল প্লে করছে তারা এখন পুতলা দেবে। এইটাই গণভোট আর একসাথে করার পরিণতি হবে এটা বলে আমার অনুমান। এখন আপনাদের কোনটা ভালো লাগবে আমি জানি না। গণভোটটা আগে না করতে দেওয়ার মানেই হলো যে সরকারের বৈধতা নাই, সরকারের বৈধতা নাই মানেই এই যে বিএনপি হাতে ক্ষমতাটা চলে আসবে, যে সে এখন না চাবে ইউনূস সাহেবকে আমারে জিতা, ইলেকশন যেন আমি জিতি সেই ব্যবস্থাটা কর, নাহলে তোর ফাঁসি দিব। কিন্তু আর যদি দিস তাহলে দেখবো কাকে গিয়ে মাফ করা যায়। সেম একইভাবে সেই যেসব উপদেষ্টারা একই অভিযুক্ত, ইউনূসের বিরুদ্ধে অভিযোগ আসলে তার উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসবে, অভিযোগ ক্ষমতা দখল, কারণ দখল ক্ষমতার যে সরকার, সে সরকারের মন্ত্রী তারা, উপদেষ্টা তারা, সিআইডি বা ডিবির লোকেরা এসে ওখানে কি দেখছি, নো আপনারা এটা করবেন না। কিন্তু ফলে ঢাকা ইউনিভার্সিটিতে বটতলা যে মিটিং করবেন তোর প্রশ্নই আসে না। ঢাকা ইউনিভার্সিটির ওই যেখানে ক্লাসরুমের যে ব্যালকনিতেও আপনি হাঁটতে পারবেন না, দলবদ্ধ স্লোগান দিতে পারবেন না, এরকম অবস্থা কায়েম করেছিল ঈশ্বর। এইটাকেই প্রথম ভাঙছিলাম, আই ওয়াজ ওয়ান অফ দ্যাম। প্রথম ছিল প্রোগ্রামটা ছিল 11ই জানুয়ারি, তাও প্রথমে আমাদের এই যে ফ্লোরে, ক্লাসরুমে ফ্লোরে যাতে আমরা মিছিল করতে পারি, এইটা প্রথমে অর্জন করছি, হলে হলে করার অর্জন করছি, এটা করছি। করার পরে এইবার লড়তে লড়তে একটা পর্যায়ে আচ্ছা ঠিক আছে, ক্যাম্পাসের ভিতরে তারা আসবে না, ক্যাম্পাস একদম পুলিশ মুক্ত করছি আমরা। এইটারই প্রথম প্রোগ্রামটা ছিল 11ই জানুয়ারি 1983। তাও এটা এর ভিতরে কামালসন ঢুকে এটারে ফ্লপ করে দিচ্ছিল, 2টা ভাগ হয়ে গেছিল আমাদের। এটাকে আবার জোড়া লাগে, আমরা আরো বড় করে ইউনিভার্সিটি থেকে বের হয়ে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও নামে আমরা বাইরে বের করেছিলাম, সেই প্রথম। সেটা কবে? 14ই ফেব্রুয়ারি 1983। এই 14ই ফেব্রুয়ারি 1983 যখন প্রথম আমরা বাইরে বেরিয়ে, রাজপথ বলতে যা বুঝায়, ক্যাম্পাসের থেকে বাইরে বেরিয়ে আমরা মিছিল করছি, পুরো ঢাকা শহর কেঁপে গেছিল। দুপুর 3টা থেকে কাকুরি দিচ্ছিল এসব। আর এই যে দীপালি আর 2 বা 3টে ছেলে মেয়ের যে হত্যার কথা বলা হয়, এটা ওই দিনের ঘটনা। কিন্তু এই পুরো ঘটনাকে ডিনাউন্স, নিন্দা কোনো ধরনের ওন করে নাই যে পার্টিটা, এটি হলো আওয়ামী লীগ। তাহলে
এই আওয়ামী লীগ এরশাদের বিরোধী মুভমেন্ট সমর্থন করে নেয়। এইভাবে চলতেছিল এটা 83, 84, 85, 86 থেকে ইলেকশন করছে, 87-তে আবার ইলেকশন থেকে সব পদত্যাগ করে আবার ফিরে আসছে। এইবার আবার 14 দল, 7 দল 15 দল মানে আওয়ামী লীগ বিএনপিদের জোটগুলো একসঙ্গে হয়ে এই জয়েন্ট প্রোগ্রাম ছিল আসলে 10 নভেম্বর 1987। তাহলে 10 নভেম্বরে হয় কি, নূর হোসেন ওই যে সরেচান্ডি বাজাক বলে পিঠে লিখে যে ছেলেটা আওয়ামী লীগে তাকে নামাইছিল, ওই ছেলেকে পিঠে গুলি করে এরশাদের পুলিশ মেরে হালায়। সেই জন্য ওটা নূর হোসেন চত্বর নাম হবে 0 পয়েন্টটাকে। এবং এইটাকে দিয়ে তারা পুরো জিনিসটা মানে জানো বা 83 থেকে যত কিছু হয়ে আসছে সব আওয়ামী লীগ করছে, এই ক্লেমটাই ছিল আসলে 10 নভেম্বরকে এরকম নূর হোসেন দিবস হিসেবে পালনের একটা ডেট। আর আমরা সব বাইচে এসেছি, আমরা যে 82 থেকে মুম্বাই করে 83 এত বড় আন্দোলন করলাম, এগুলোর কোনোটা স্বীকৃতি নাই। এটা হচ্ছে কামাল হোসেনের অ্যাচিভমেন্ট যে হ্যাঁ সে এরশাদের কাছে আমেরিকানদের কাছে বুঝতে পারছিল যে সে স্টুডেন্ট মুভমেন্ট আটকে রাখতে পারে, এই ক্ষমতা তার আছে। তো তারই বিজয় দিবস হলো আসলে 10 নভেম্বর। আর আমাদের 14 ফেব্রুয়ারি কি হলো না, ওটা কোনো ব্যাপার না, ওদিন কোনো দিন হয়নি। কেন এটা করেছিল একটুখানি বলে নি। আমি কিন্তু 10 নভেম্বর অ্যারেস্ট হয়ে যাই। আমরা পায়ে হেঁটে মানিকগঞ্জ থেকে, মানিকগঞ্জের তেওতা গ্রাম মানে অলমোস্ট এটা নদীর ধার, সেখান থেকে নারীপুর মিছিল নিয়ে তারা আসলে কৃষক, আসলে মহিলা কৃষক, নারী পুরুষ মিলে পায়ে হেঁটে আমরা ঢাকায় আসছিলাম। ঢাকায় এসে আমরা ঢাকায় ঢুকতে গেলে পরে 3টা নদী প্রায়, কারণ বুড়িগঙ্গা ভাগ হয়ে গেছে, মাঝখানে চর হয়ে গেছে, এক নৌকাটি পার হতে পারেন না। কইটা ওপারে যেটা মোস্তফা মহসিন মন্টুর এলাকা, যেটা এখন আপনি বাসে যেতে পারেন, সেখানে এগুলো কোনো কিছু ছিল না। আমরা পার হয়ে আসছিলাম। আমি এসে আগে 2বার শহরে ঘুরে গেছি মোটরসাইকেল নিয়ে। আর ঢাকার লোকদের সাথে কানেক্ট করার জন্য, আমাদের লোক যারা ছিল কানেক্ট করার জন্য অ্যাডভান্স পার্টি হিসেবে আসছিলাম। ফেরত গেছেন, ফেরত যাওয়ার পরে আমাদের সবাইকে অ্যারেস্ট করে নিতে হয়। আপনি এই আসছেন 6 মাস জেল কাটি এই 10 নভেম্বর। সেই হিসাবে আমার চেয়ে বড় মায়াকে আরো বেশি আছে আমার মনে হয় না। কিন্তু এখন মূল কথাটা বলতেছি, তাহলে এটা কেন হয়েছিল, কেন হয় নাই? এই 10 নভেম্বরকে গুরুত্ব দিয়া স্টুডেন্ট মুভমেন্টটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং এই কাজটা করেছিল কামাল হোসেন। কেন? এখন আসেন, আমি বেশি লম্বা করানোর সময় কম, আজকে অন্য একদিন এই পুরো ঘটনাটা বলবো। এটা হলো 81 সালের 17ই মে, ইয়াস মে, 17ই মে হাসিনা দেশে ফিরেছিল। এই যে হাসিনাকে সভাপতি বানানো ছিল কামাল হোসেন রাজ্জাকদের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য। আর 30শে মে জিয়া রহমানকে খুন করা হয়, অর্থাৎ 13 দিন আগে হাসিনা ল্যান্ড করতেছে বাংলাদেশে। আমি কেন তা ব্যাখ্যা করবো না, আজকাল সময় লাগবে। তাই এইটা কামাল হোসেন জানতো যে জিয়া রহমান খুন হবে, এই জন্য সে হাসিনার উপর প্রেশার ক্রিয়েট করে তাকে বাংলাদেশে ফিরতে বলে। হাসিনা বাংলাদেশে ফিরেছিল 17ই মে, এক কালবৈশাখীর দিন, প্রচন্ড ঝড় হচ্ছিল, সে ঝড় বৃষ্টি হচ্ছিল সেদিন। এই দিন সে ফিরে, তার 13 দিন পরে জিয়া রহমান মানাতে খুন হয়ে যায়। কামাল হোসেন জানতো এটা। সংক্ষেপে বললে ওয়ার্ল্ড ব্যাংক সংস্কারটা করতে যাচ্ছে বাংলাদেশে, অর্থনৈতিক সংস্কার, এই যে 460 উপজেলা যেটা দিয়া, এটির সংস্কার। কিন্তু এই সংস্কারটা তারা করার ক্ষেত্রে জিয়া রহমান নির্বাচিত কোনো সরকার থাকলে হবে না। কেন? কমিউনিস্টে বাধা দিবে। এটা আমি ডিটেল এই জায়গাটায় বলবো না, আমি আর্ট সময় কোনো সময় বলবো। আমি খালি একটু বলে যাচ্ছি, এটা কামাল হোসেন জানতো। কামাল হোসেনের প্রস্তাব ছিল আমেরিকানদের কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, যে আপনারা আমাদেরকেই বসাই দেন, আপনারা যা বলবেন তাই করব। এই কথাটা 81 সাল থেকে শুরু করে এই কামাল হোসেন বলে গেছে 86 ইলেকশন তুলব, এবং 86 ইলেকশনটা করার ক্ষেত্রেও তাদের একই দাবি ছিল আমেরিকানদের কাছে, আমাদেরকে বসান, আমরা আপনাদের জন্য। এই কারণে কামাল হোসেন যে বার্গেনিংটা করতেছিল, যে সে স্টুডেন্টরা মুভমেন্ট নিয়ে রাস্তায় বেরিয়ে যায়, এটা সীমিত দিতে চাচ্ছিল না। আর বলতেছিল এই যে এটা আমি ঠেকা রাখছি, সুতরাং আমি পাওয়ারফুল, সো তুমি এরশাদ মিয়া বুঝছো, আমি কিন্তু স্টুডেন্টদেরকে ঘরে আটকে রাখছি, সো আমাকে ক্ষমতায় দাও, ইলেকশন দিয়ে আমাকে ক্ষমতা নিয়ে আসো, তাহলে আমি তো তোমার ওয়ার্ল্ড ব্যাংকের সংস্কারের কাজটা করে দেবো। এই যে স্টুডেন্ট ঠেকা রাখছি, নাহলে কিন্তু আমি স্টুডেন্টদের ছেড়ে দেবো। ফ্যাক্স হচ্ছে নিজেরা ঢং করে 15ই ফেব্রুয়ারি দলবদ্ধভাবে কামাল হোসেনের বাসায় বসে মিটিং এর নামে
এই 15 দল সবাই মিলে অ্যারেস্ট হয়ে যায়, কারণ অ্যারেস্ট হয়ে গেলে আমি বল করতাম, এরকম ঘটনাও তারা ঘটেছে। ওকে, কিন্তু হাসিনা এসব ক্ষেত্রে তার উপরে পুরা দলের কন্ট্রোলটা কামাল হোসেন হাতে দিয়ে গেছিল, এইটা হাসিনার পছন্দ হয় নাই। এই জন্য চাষাদেরকে তার খতম করতে হবে, এই প্রোগ্রাম সেরা ক্রমশ ফুস ছিল, কিন্তু ফুসতে ফুসতেও এটিসিসি ইলেকশনে সবাইকে নিয়ে যাওয়া কামাল হোসেনের উদ্যোগ, এটা এখানেও হাসিনা মিস করার পরে এইবার হাসিনা নিজের মতন করে সাজাতে শুরু করেছিল। সেটা হলো 27 সাল থেকে, কিন্তু 27-এ ফেল করে যায়। 88-তে এরশাদ আবার যেসব জায়গাগুলোতে আওয়ামী লীগরা পদত্যাগ করেছিলেন 86 ইলেকশনে জেতা জায়গা থেকে, যাও আচ্ছা মূল কথাটা বলে যাচ্ছি, 86 ইলেকশনে কামাল হোসেনের সংখ্যাগরিষ্ঠতা পায় নাই, কারণ ওয়ার্ল্ড ব্যাংক ডিটারমাইন্ড ছিল যে তারা এরশাদের সাথে ভালো আছে। তার মানে মূল সমস্যাটা ছিল ও জায়গায়। কামাল হোসেন এটা কন্টিনিউয়াসলি লবি করে যাচ্ছিল জিয়া রহমানকে মারবে, কারণ আমি জানি ও খালি আবেদন করতেছিল যে জিয়া রহমানকে মাইরে আমাদেরকে ক্ষমতা দেয়। ওয়ার্ল্ড ব্যাংক আর আমেরিকানরা এটা করে নাই, এটা না করে তারা এরশাদকে দিয়ে চালিয়ে দিতে চাইছে। এই জন্য কামাল হোসেন বারে বারে স্টুডেন্ট মুভমেন্টটাকে ক্র্যাশ করার জন্য তাবৎ কান্নগুলো করে গেছে। সো 27 সাল হলো আসলে আওয়ামী লীগের পুরো স্টুডেন্ট মুভমেন্টটাকে ধ্বংস করে দিয়া পুরা তার সফলতাগুলা নিজের পকেটে পুরা রান্ধ, কিন্তু সেটা দিয়েও তারা কোনো লাভ করতে পারে না। এইটি আবার ওগুলো বাই ইলেকশন হয়ে যেসব সিটগুলো আওয়ামী লীগেরা পদত্যাগ করছে সেগুলো বাই ইলেকশন করে আবার সেগুলো দিয়ে ভর্তি করে নিয়ে এর সাথে আবার 89 পর্যন্ত চালাই গেছিল, কিন্তু 89 গিয়ে সরকার পড়ে গেল। সরকার পড়ে অন্য কারণে বাংলাদেশের ভিতরে কোনো আন্দোলন ছিল না, এটা পড়ে গেছে কমপ্লিটলি 89। আমি হেডলাইন দিয়ে বলে শেষ করে দেবো। 89-এ সাদ্দাম হোসেন কুয়েত দল করছিল, এটার কারণে তেলের দাম বেড়ে যায়, যেহেতু আমেরিকানরা পাল্টা হামলা দিয়েছিল সাদ্দাম হোসেনের উপরে। এই কারণে তেলের দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যাওয়াতে অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্ট ছড়িয়ে পড়ে। দেন আমেরিকা যখন প্রতিনিধি পাঠায় যে কেন বাংলাদেশটা অ্যান্টি আমেরিকান হয়ে যাচ্ছে, এটাকে থামাও, তখন তারা টের পায় যে ঘটনাটা ঘটছে যে এরশাদকে জবরদস্তি ক্ষমতা রাখানোর যে তাদের প্ল্যান, সেটার কারণে এরশাদ 9 বছর ধরে ক্ষমতায় আছে। দেন তারা বসে ঠিক করে, আচ্ছা ঠিক আছে ইলেকশন দেওয়া দিতেছি, এই জন্য এসবকে পদত্যাগ করতে, ওইটাই 91 ইলেকশন। সার কথা হলো এইটা। তাইলে এই যে 10 নম্বর পালন, আমি ইন্টারেস্টেড না, যদিও আমি 10 নম্বর ভিকটিম। আমাকে জেলে যেতে হচ্ছে 6 মাস জেলে, তাই কলকাতার রাজনীতিতে এই তাদের ভোটটা এইভাবে 2 ভাগে ভাগ আছে। আচ্ছা কলকাতায় যাক, তার সাথে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু ঢাকার যেটা মতুয়ারা এখনো কিছু আছে ফরিদপুরে, আর একটা অংশ আছে সম্ভবত সাতক্ষীরার কোনো একটা উপজেলায়, কিন্তু আমি এক্স্যাক্টলি এখন ভুলে গেছি। এই দুটো জায়গায় তারা ছড়িয়েছে। তো মতুয়াদের কথা কেন আসলো? মতুয়াদের কথা আসলো এই জন্য যে মতুয়াকে কেন্দ্র করে এইবার বিএনপি হিন্দু ভোট নিবে বলে একটা মতুয়ার সম্মেলন রাখছে, তাদেরকে ঢাকায় নিয়ে আসছে। চিন্তা করে দেখেন, বাস পাঠাতে হয়েছে, খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করতে হয়েছে, যে 2 ঘন্টা ঢাকায় কতক্ষণ থাকবে আমরা জানি না, থাকে যদি তাহলে এটা অন্তত শোয়ার ব্যবস্থা করতে হয়েছে। এই খরচা করে তাদেরকে এটা ঢাকায় সম্মেলন করতে হয়েছে, কোথায় বোধহয় কৃষি ইনস্টিটিউটের বোধহয় সম্মেলন কেন্দ্রে। হ্যাঁ, সেখানে করেছে। এটা ব্যাকগ্রাউন্ড বললাম এতক্ষণ, আমি এবার রিয়েল ঘটনায় আসি। স্লোগান হলো বা এই নিউজটা হেডলাইন হলো, হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শীষে ভোট চাই, বিজয় হোক। সবাই শুনে মনে করে এগুলো তো আমরা জানি, হিন্দু মুসলমান ভাই ভাই, এটা তো কমিউনিস্টের স্লোগান 47-এর দেশভাগের সময় থেকে, প্রগতিশীল স্লোগান এটা। মির্জা ফখরুল একটা নিশ্চয়ই প্রগতিশীল স্লোগান দিয়েছে। এই তো বিএনপিকে একদম প্রগতিশীল দল বানা রয়েছে, খুশি হতে পারে কমিউনিস্টরা, প্রগতিশীলরা, কিন্তু আমি সরি, আমি খুশি হতে পারছি না। এটা হচ্ছে আমি এখন আওয়ামী লীগ এই জায়গায় বসবো, আমি নয়া আওয়ামী লীগ, আমি নয়া হাসিনা রোল প্লে করবো। এটা হচ্ছে তারেক জিয়া, বিএনপি এবং মির্জা ফখরুল দিয়ে এক্সিকিউশনের তৎপরতা। এইভাবে আমি দেখি জিনিসটাকে। ওকে, সে বলতে চাচ্ছে কি কি কথা প্রেক্ষিতে এই যে হিন্দু মুসলমান ভাই ভাই, সবচেয়ে যেটা বাজে এবং মিথ্যে কথা, মিথ্যা একটা 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 লেবেল দিয়েছে বিএনপির গায়ে, সেটা হচ্ছে বিএনপি নাকি সারা জীবন অসাম্প্রদায়িক দল, একটা গণতান্ত্রিক এবং হিন্দুদের প্রতি সহানুভূতিশীল দল একটা। মানে অর্থে হিন্দুরা যেভাবে বলে, মানে হিন্দু বাদ যেভাবে বলেন ঠিক হিন্দুরা না। মির্জা ফখরুল দাবি করেছে
খোদ জিয়াউর রহমানই নাকি অসাম্প্রদায়িক প্রগতিশীল আর গণতান্ত্রিক সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল। অন্ত দেখি জিয়া রহমানের পুরো জীবনটা, মানে রাজনৈতিক জীবনটা, আমি তখন ইন্টারমিডিয়েট পাশ করে গেছি। জীবন বেঁচে থাকে, মানে যদি ৭৬ সাল ধরেন, ৭৬ সালে আমি অলরেডি কলেজ প্রবেশ করেছি, পাশ করব 79-এ আমি। এটাতে বুঝতে চাচ্ছি যে আমার সজ্ঞানে আমি জিয়া রহমানের শাসন দেখেছি, তা থেকে তার মৃত্যু পর্যন্ত সবটাই দেখেছি। আমি জীবনে কোনোদিন শুনি জিয়া রহমান অসাম্প্রদায়িক এই শব্দটা উচ্চারণ করছে, এবং এটা যে পড়তেই পারে না তার আরেকটা কারণ দিয়ে দিই, প্রমাণ দিই। আমাদের শেখ মুজিবের সরকারে এই যে ৪ নীতি ছিল না, ওর মধ্যে একটা অসাম্প্রদায়িকতা ছিল। ওই অসাম্প্রদায়িকতাটা পঞ্চম সংশোধনীতে বদল করে করা হয়েছিল অসাম্প্রদায়িকতা বাদ, আল্লাহর উপর অগাধ বিশ্বাস। এখন এই আল্লাহর বুকে অগাধ বিশ্বাস নিয়ে আসা ৪ নীতি, নয়া ৪ নীতি যে করেছিল জিয়াউর রহমান, উনি দাবি করতেছেন যে সে অসাম্প্রদায়িক লোক ছিল, অসাম্প্রদায়িক বাংলাদেশ বানাতে চাচ্ছিল নাকি জিয়াউর রহমান। শুধু তাই না, এটা নাকি খালেদা জিয়ারও কাজ ছিল। এখন আপনারা বিচার করে দেখেন খালেদা জিয়া কোনোদিন এই অসাম্প্রদায়িক শব্দটা উচ্চারণ করছে কিনা। ওকে, এখন আরো সোজা করে আসি। আচ্ছা, অসাম্প্রদায়িক উচ্চারণ করলে সমস্যা কি? সমস্যা হলো এই অসাম্প্রদায়িক শব্দটাই হলো হিন্দুত্ববাদী শব্দ। কবে থেকে? এই যেদিন থেকে 1885 সালে কংগ্রেস দলের জন্ম হয়েছে, যেদিন থেকে হিন্দুত্ববাদী রাজনীতি দিয়া আগামী মানে 47-এর পরে ইন্ডিয়াকে হিন্দুত্ববাদ দিয়ে সাজাবার প্ল্যান করেছিল কংগ্রেস, তখনকার স্লোগান হলো অসাম্প্রদায়িকতা। ওইটাই অসাম্প্রদায়িকতা। অসাম্প্রদায়িকতা মানে হলো আমরা হিন্দুরা ডমিনেট করি সমাজে, ঠিক আছে? এইবার আমরা যেই সব ক্রাইটেরিয়া বলে দিব, এগুলো যদি মাইনে চলো তোমরা মুসলমানেরা, তাইলে তোমাদেরকে আমি আমার স্কুলে ভর্তিতে দেব, আমার বেঞ্চের পাশে বসতে দেব। পাশ করে চাকরি বা কি কেরানি চাকরি করবা না? তুমি আমার পাশে বসে কেরানি চাকরি করতে পারবা কি না নির্ভর করতেছে তুমি অসাম্প্রদায়িক কিনা। বুঝা গেছে? মানে হলো আমি হিন্দু, আমি তিলকটা কপালে তিলক আঁকবো, চন্দনের তিলক ঠিকই থাকবে, আমার ধুতি পরে হাঁটবো আমি। এই যে আমি একটা হিন্দু কালচার আমি এক্সপ্রেস করব, এটা কোনো সমস্যা না। কিন্তু তুমি মুসলমান যদি এখন মাথায় টুপি দিয়ে রাস্তায় ঘুরো, বুঝতে পারছো, পাতলুন পরো, এটা দেখলে বোঝা যায় এটা মুসলমানই আছে। মাথায় যদি একটা ফেজ টুপি পরো, আকাশ টুপি, যেটা খেলাফত সিম্বল, আসলে মুসলিম লীগের অনেকে টুপিটা পরতো। এই ধরনের কোনো যদি মাথায় টুপি দেও যেটা দিয়ে বোঝা যায় তো এটা ইসলামী লেবাস হয়, এটা এই লেবাস দিয়ে তুমি স্কুলে যাইতে পারবে না, মানে সমাজে ঘুরতে পারবে না। কেন? তো আমাদের ডেফিনিশন দেওয়া যেগুলো অ্যাপ্রুভ করে তোমার অনেকটা ফুল বেলপাতা দিয়ে তোমার শুদ্ধ করে নিয়ে এসে, তুমি তো মুসলমান, তুমি গিনার লোক করে নিয়ে তো নিয়ে এসে তোমাকে আমার পাশে বসার সুযোগ দিয়েছে, তাও লাস্ট বেঞ্চে, ফার্স্ট বেঞ্চে না। এইটা যদি পেতে চাও তাহলে তোমাকে অসাম্প্রদায়িক হইতে হবে। এই হলো অসাম্প্রদায়িকতার ব্যাখ্যা। অরিজিনালি ব্যাখ্যাটা হলো এখানে। পরবর্তীকালে এখন অসাম্প্রদায়িকতা মানে হলো হিন্দুদের প্রতি হিন্দুত্ববাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, বললেই বলবে আপনি সাম্প্রদায়িকতা করছে। এবার বুঝতে পারছেন অসাম্প্রদায়িকতা মানে কি? কেন বিএনপি বা জিয়াউর রহমান বা খালেদা জিয়া কখনই অসাম্প্রদায়িক বাংলাদেশ বানাইতে এটা বলতেই পারে না। কিন্তু মির্জা ফখরুল ওই মিটিং এ দাবি করেছে বিএনপিটাকে অসাম্প্রদায়িক দল, এবং তারেক জিয়া একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বানাবে। আচ্ছা যাক, এগুলা মনে করলে এটা এমন কি না জিনিস এখন আন্দোলন। এইবার ওখানে গিয়া যে হিন্দুদের, আচ্ছা ওখানে কিন্তু গোবিন্দ পরামানিক খুঁজতেছিল। ইন্টারেস্টিং। গোবিন্দ পরামানিক মানে তিনি ঘোষিতভাবে RSS এর বাংলাদেশ শাখার প্রতিনিধি। RSS এর উনি বোধহয় প্রেসিডেন্ট দাবি করেন নিজেকে, বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট। তাহলে বুঝতে পারতেছেন? এবার তার উপস্থিতিতে যেসব দাবিগুলা তারা তুলেছিল এগুলো হচ্ছে ইন্টারেস্ট। কি অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন চালু করতে হবে, মানে অর্পিত সম্পত্তি বুঝছেন কিছু? আচ্ছা, এটা নিয়ে আগে বলে নে, বাকিগুলো আমি একসাথে পরে বলবো। অর্পিত সম্পত্তি মানে হলো 65-এ যে যুদ্ধটা হয়েছিল ইন্ডিয়া পাকিস্তান সেকালের, এই যুদ্ধের আগে পরে অনেকে
দেশ ত্যাগ করেছে। এই দেশ ত্যাগ করা লোকেদের সম্পত্তিগুলা নিয়ে তো এবার সমাজে কারাগারে লাগবে। যা পাশের জমি সে বলবে এই তো হিন্দুরা চলে গেছে, জমিতে একটু এনক্রোচমেন্ট করে কচায় কচায় একটু নিজের জমির ভিতরে ঢুকাই নাও, খুব চ্যানেল। তো এসব নিয়ে একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। গুলশান বর্ণীদের বহু বড় বড় বিলাস ছিল, যেগুলা পাকিস্তানের লোকেরা পাকিস্তানে চলে গেছে, ওদের ফেলে যাওয়া জমিগুলা, ওদের বাড়িগুলা, ফ্ল্যাটগুলা, এগুলাই তো পূর্ত মন্ত্রণালয়ের সম্পত্তি। এইটারই একটা বড় অংশ আমাদের আব্বাস সাহেব মারছে। এইটারই তো একটা বড় অংশ, বড় বাড়ি দখল করে ছিল আসলে মওদুদ আহমেদ। হাসিনা এটা ক্যারেলিস। হাসিনা মওদুদ বহুতবার চেষ্টা করছে এই বাড়িটা ফেরত পাওয়ার জন্য। সো এই দলগুলো, এগুলো হলো শত্রুর সম্পত্তি, এগুলোকে ডিক্লেয়ার করা হয়েছে। আচ্ছা, এটা আমরা একটাই করছি, মানে পাকিস্তানিরাই করছে, আমরা তো করি না। 65 যুদ্ধ মানে আমরা না, পাকিস্তান গভর্নমেন্ট করছে। দেখি পাকিস্তান গভর্নমেন্ট কি আগে করছে? এইটা এখন হয়ে গেছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, 3 দেশেই শত্রু সম্পত্তি আইন আছে। পরিষ্কার কথা, খুব পরিষ্কার করে বুঝে নেন, এই 3টে দেশই স্ব দেশে শত্রু সম্পত্তি আইন আছে। তাদের চোখে ওই যুদ্ধে যে যার বিরুদ্ধে শত্রু বলে ডিক্লেয়ার করা হয়েছিল, যুদ্ধ লাগছিল, ফলে বুঝতে পারছেন তো ডিক্লেয়ার যুদ্ধ। এবং ওই সম্পত্তিগুলা, জমি জমা বিষয়ের সম্পত্তিগুলো মূলত সেগুলো সরকারি কন্ট্রোলে নেওয়ার জন্য এই শত্রু সম্পত্তি আইন ঘোষণা করা হয়েছে। এইটাই তারা এখন বান করতেছে, এটা হিন্দুদের অত্যাচার হয়েছে। আচ্ছা, এই পুরানো কাহিনী, পাকিস্তানের আইনটা তো আছেই, ইন্ডিয়ার খুবই শক্ত সবলভাবে আছে। তাহলে এই যে হিন্দুরা বাংলাদেশের শত্রু সম্পত্তি আইন উঠাতে চাচ্ছে, অর্পিত সম্পত্তি, তো যাক না, মোদীকে দিয়ে এটা তুলে দেখতে পারবে? যেই যুক্তিতে বাংলাদেশে অর্পিত সম্পত্তি আইন বাদ দিতে হবে, একই যুক্তিতে মোদী কেন বাদ দিচ্ছে না? পারবে? এই যে যারা এখানে এই পারামানিক যারা এটা দাবি করতেছে, তারা কি এটা পারবে? এই প্রশ্নের উত্তর তাদের জানা রাখা উচিত। ওকে, এই জন্য অর্পিত সম্পত্তির এই সংখ্যালঘু শেখ মুজিব এটা তোলে নেয়, স্বাধীনের পরেও তোলে নেয় এটা। বাকিটা অনুমান করতে পারছেন আপনারা, আপনি বাকি জায়গায় যাই। এবারে দেখেন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘু মন্ত্রণালয় বানাইতে হবে একটা। এরপরে আরো সাংঘাতিক, দেবত্বের সম্পত্তির সংরক্ষণের জন্য একটা আলাদা আইন করতে হবে। আচ্ছা, করতে দেখি এইসব দেবত্র আইন যেটা, আর এইটাই আমাদের মুসলমানদের যে আইনটা, যেটা মোদী উধাও করে দিল, একইভাবে মোদী উঠে দিল। তাহলে মোদীর বেলায় মোদী উঠে দিতে আছে, আর বাংলাদেশে এই আইনে আরো সংরক্ষণ